বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান এর একটি গুরুত্বপূর্ণ পড়া নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি, সেটি হলো জৈব রসায়ন। ফার্স্ট আমরা দেখব যে জৈব রসায়নের যে সূচনায় আমরা জৈব যৌগ কাকে বলে। প্রথমত কার্বনের যৌগগুলোকেই সাধারণত জৈব যৌগ বলা হয়। এই যে মতবাদ বা এই যে আমাদের সংজ্ঞামূলক অংশটি, এটি শুরু থেকেই প্রচলিত ছিল, কিন্তু পরবর্তীতে এসে যখন এই রসায়নে দিনের পর দিন বিভিন্ন রকম যৌগ আবিষ্কৃত হতে থাকে, তখন এই সংজ্ঞা নিয়ে একটি লিমিটেশন তৈরি হয়। তা হলো যে যেমন আমাদের কার্বনেট যে যৌগগুলো হয় সেগুলো কিন্তু অজৈব যৌগ, কিন্তু কার্বনেটের মধ্যে কার্বন থাকে। তো সুতরাং সেক্ষেত্রে আমাদের এই জৈব যৌগের এই যে কার্বন থাকলেই জৈব যৌগ হবে, এই সংজ্ঞাটি কিন্তু তখন আর গ্রহণযোগ্যতা থাকে না। ঠিক এই কারণে এই সংজ্ঞার মধ্যে একটি লিমিটেশন যখন ক্রিয়েট হয়, সেক্ষেত্রে আধুনিকভাবে এটাকে সংজ্ঞায়িত করার একটি বিশেষ প্রয়োজন উপলব্ধি আমাদের কাছে আসে। তো আমরা এট ফার্স্ট যে বিষয়টি নিয়ে দেখব সেটি হলো যে জৈব যৌগ তাহলে সূচনাটা কোথায় থেকে হবে। এটি হলো হাইড্রোকার্বন থেকে। তাহলে এখানেও প্রশ্ন হতে পারে যে হাইড্রোকার্বন কাকে বলে। কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগের সিরিজকে বলা হয় হাইড্রোকার্বন, এবং এই হাইড্রোকার্বন এবং এর জাতক মানে সেখান থেকে যারা তৈরি হয়, তো সেই যৌগগুলোকেই বলা হয় জৈব যৌগ। অর্থাৎ হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে যে যৌগগুলো তৈরি হয় সেগুলোকে বলা হয় জৈব যৌগ। আমাদের এখন প্রশ্ন হলো যে এই যে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, এটি কিন্তু কমন ভাবে প্রায় জৈব যৌগে আমরা পেয়ে থাকি। এখন জৈব যৌগের কিছু মতবাদ নিয়ে আমরা আলোচনা করব। এট ফার্স্ট হলো তোমার প্রাণ শক্তি মতবাদ। এই মতবাদটা কি? প্রাণ শক্তি মতবাদের মূল বিষয়টি হলো এটা এরকম যে প্রাণ শক্তি রহস্যময় প্রক্রিয়ায় জৈব যৌগ তৈরি হয় প্রত্যেকটা প্রাণী বা উদ্ভিদের শরীরে। এটি কখনোই গবেষণাগারে তৈরি করা সম্ভব না। তখনকার সময়ের সমসাময়িক কোনো বিজ্ঞানী, কোনো রসায়নবিদ এই জৈব যৌগকে পরীক্ষাগারে বা গবেষণাগারে তৈরি করতে পারেননি, অথবা তার কোনো ফর্মুলা তাদের জানা ছিল না। সে কারণের জন্য সবাই এটি মেনে নিয়েছিলেন যে বার্জিলিয়াস এই প্রাণ শক্তি মতবাদের প্রবক্তা। সুতরাং এই সুইডিশ বিজ্ঞানীর যে মতবাদ সেটি কিন্তু সবাই মেনে নিয়েছিলেন। কিন্তু এর কিছুদিন পর তার ছাত্র মিস্টার ফ্রেডরিক উইলার, জার্মান ভাষায় ডাব্লুর উচ্চারণ ভ হওয়ায় এখানে আমরা ভোলার লিখি, কিন্তু ইংরেজিতে উচ্চারণটা হলো উইলার। উনি অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করতে গিয়ে অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ পান। তখন উনি সুনিশ্চিত হন যে অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো যেখানে গন্ধ পাওয়া যাচ্ছে সেখানে অবশ্যই ইউরিয়া পাওয়া যাবে, এবং পরে এটা পরীক্ষার মাধ্যমে সুনিশ্চিত হয়ে যাবে যেখানে ইউরিয়া আছে। তখন ওনার মনে পড়ে প্রত্যেকটা স্তন্যপায়ী প্রাণী তাদের যে খাদ্য উপকরণে আমিষ জাতীয় খাদ্য থাকে সেগুলো হজম ক্রিয়া শেষে এগুলো অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসিডের যে অংশটি শরীরের জন্য প্রয়োজন সেটি শরীরে কাজে লাগায়। যদি সম্ভব হয় সেটি অন্য কোনো আকৃতিতে, বিশেষ করে চর্বি বা গ্লাইকোজেন রূপে এটি শরীরে জমা রাখার সুযোগ থাকলে সেটি করে।
বাট যখন কোনো সুযোগ নেই তখন এই বাড়তি আমিষ জাতীয় অংশটিকে ভেঙে ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড তৈরিতে সাহায্য করে হলো যকৃৎ বা কলিজা। এটি রক্তরসের মাধ্যমে বাহিত হয়ে কিডনিতে আসে। এটি যখন বিশেষ করে কিডনির যে ছাঁকন যন্ত্র সেটি দ্বারা সেকে যখন বের হয়ে আসতেছে, তবে সেখানে এই ইউরিয়া এবং ইউরিক অ্যাসিড সমৃদ্ধ অংশটি প্রস্রাবের সাথে থেকে যাচ্ছে, যেটি মূত্রথলিতে গিয়ে জমা হয় এবং একটি নির্দিষ্ট সময় পর এর অনুভূতি মস্তিষ্কে পৌঁছলে তখন আমরা প্রস্রাব করার জন্য আমাদের যথাস্থানে আমরা গমন করি। তো তখন ওনার মনে পড়লে যে এই স্তন্যপায়ী প্রাণীর প্রস্রাবের সাথে এই অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো গন্ধ আছে, আর এই গন্ধটি পাওয়ার সঙ্গে সঙ্গে উনি সুনিশ্চিত হলেন এর মধ্যে ইউরিয়া আছে। ইউরিয়া যখন এভাবে পাওয়া গেল অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করার পর, তখন কিন্তু উনি এর মাধ্যমে সুনিশ্চিত হলেন যে অজৈব যৌগকেও বিশেষ প্রক্রিয়ায় উত্তপ্ত করলে বা তার আকারে নানাবিধ পরিবর্তন নিয়ে আসলে এখান থেকেও জৈব যৌগ তৈরি করা সম্ভব। অর্থাৎ গবেষণাগারে জৈব যৌগ তৈরি করা যায় না, এটি শুধু প্রাণী বা উদ্ভিদের শরীরেই রহস্যময় প্রক্রিয়ায় তৈরি হয়, এই লাইনটি কিন্তু আর সঠিক থাকলো না। কি বুঝতে পারছো কি? তাহলে এই যে প্রাণ শক্তি মতবাদ এবং এই সংক্রান্ত যে প্রাথমিক আলোচনাটি, এটি মোটামুটি আমি মনে করি শেষ হলো। এখন আমরা দেখব জৈব যৌগের প্রাচুর্যের কারণ, এটি নিয়ে কথা বলবো। জৈব যৌগ কেন অধিক পরিমাণে আছে, এর মূল কারণটা কি? এই কারণের পিছনে মৌলিক 2-3টি কারণ আছে। ফার্স্ট হলো জৈব যৌগের যে কেন্দ্রীয় যে মৌল, যেটিকে আমরা মেইন মৌল বলে থাকি, এটি হলো কার্বন। কার্বনের যোজনী 4 হওয়া, এটা অন্যতম প্রধান কারণ, যার ফলে কার্বন এর ক্যাটিনেশন ধর্মটি সুবিস্তৃত একটি অবস্থান তারা গ্রহণ করেছে, যার কারণে কার্বন কার্বনের সাথে নানা শিকল, শাখা শিকল, চক্র শিকল, বিভিন্ন আঙ্গিকে এগুলো তখন যুক্ত হয়ে নানা আকৃতির যৌগের কাঠামো তৈরি করে। এরপরেও জৈব যৌগের সমানতা বৈশিষ্ট্যের কারণে একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন গঠনের অনেক সমাণু তৈরি হওয়া সম্ভব। এই 2 কারণে জৈব যৌগের প্রাচুর্যতা অনেক বৃদ্ধি পেয়েছে। এই যে একটি কার্বন পরমাণু অন্য কার্বন পরমাণুর সাথে শিকল বা বন্ধন রূপে নানা আঙ্গিকে অবস্থান করার এই ধর্মটির নাম হলো ক্যাটিনেশন। কাজেই জৈব যৌগের মূল কারণের মধ্যে আমরা উল্লেখযোগ্য বলবো 3টি। একটি হলো কার্বনের যোজনী 4 হওয়া, আর একটি হলো ক্যাটিনেশন, এবং সর্বশেষটি হলো তোমার সমানতা। আশা করি মূল বিষয়টি বুঝতে পারছো। আমি একটি উদাহরণের মধ্য দিয়ে এই অংশটি শেষ করব। সেটি হলো পৃথিবীতে আবিষ্কৃত প্রায় 118টি মৌলের মধ্যে 100টিরও অধিক মৌলকে আমরা যদি যৌগ তৈরির কাজে ব্যবহার করি, তাহলে সেখানে যে অজৈব যৌগের সংখ্যা হবে সেটি হবে মাত্র কয়েক লক্ষ। কিন্তু প্রায় 12 থেকে 14 বা সর্বোচ্চ 18-20টা মৌল মিলে যে জৈব যৌগের যে বহরটি আমরা পাই, সেটি কিন্তু মাত্র এই কয়টা মৌল নিয়ে তৈরি করা জৈব যৌগের সংখ্যা কয়েক কোটি থেকে আমরা বলবো যে আমি আগের যে বইটা পড়ছিলাম সেখানে প্রায় 20 কোটির কথা লেখা ছিল, বাট এখনকার আধুনিক তথ্যে এটা আরো অনেক বেশি হবে।
তাহলে আমি যদি জৈব আর অজৈব যৌগের মধ্যে একটু কম্পেয়ার করি, তাহলে ফার্স্ট অপশন দেখবো যে সংখ্যাটা প্রায় 100 গুণ বেশি জৈব যৌগের। এটারও মূল কারণ কিন্তু আমি অলরেডি পড়াইছি, তো ওটাই মূল কারণ, ক্যাটিনেশন, ধর্ম এবং সমানতা। তো আশা করি যে এই বিষয়টি মোটামুটি তোমাদের কাছে ক্লিয়ার আছে। তোমার কাছে কেন সংখ্যাটা, কোনো সমস্যা আছে কি? আচ্ছা, তাহলে আমি নেক্সট সেশনে নেক্সটে আমরা এই শ্রেণী বিন্যাস থেকে পরবর্তী অংশগুলো ইনশাআল্লাহ দেখব।